বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। আজকে একটা সরকার আছে যারা এস আলমের সরকার, যারা বেনজিরের সরকার। এক এস আলম 7টা ব্যাংক দখল করেছে, তারপরে সেই দিন ন্যাশনাল ব্যাংকও তাদের দখলে দেওয়া হয়েছে। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা একটা কোম্পানির পকেট ঢোকানো হচ্ছে। ওই যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এইটা একটা উদাহরণ মাত্র। তার মানে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে, তারা এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। বাংলাদেশের মানুষ পানি পাবে কিনা, এটা এখন বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে নিজেদের স্বাধীনতা আবার পুনরায় দাবি করতে পারবে কিনা, নিজেদের রাজনৈতিক স্বার্থ প্রতিনিধিত্ব করতে পারবে কিনা, সেইটার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই দেশের অবস্থা আপনারা সবাই জানেন, এখানে নেতৃবৃন্দ আছেন, তারা বলবেন। এখানে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োজিত হয়েছেন, হাসান মাহমুদ, যার কাজ হচ্ছে এখন মানুষকে হাসানো, সারা দেশের মানুষকে হাসানোর দায়িত্ব নিয়েছেন। বিভিন্ন জন সম্পর্কে কটূক্তি করা, বাজে কথা বলা, এটাই তার দায়িত্ব। এর আগে তথ্য মন্ত্রণালয় ছিলেন, সেখানে প্রতিদিন তার কাজ ছিল মিথ্যা তথ্য জনগণকে দেয়া, যাতে করে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। এখনো তিনি যে একজন মন্ত্রী, কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তো কিছু করেন না, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র কিংবা বাংলাদেশের বৈদেশিক স্বার্থ রক্ষা করার যে কাজ তার দায়িত্ব, সেটা তো তিনি করেন না। ফলে তাকে নানানভাবে দৃষ্টি আকর্ষণ করতে হয় যে তিনি এখন একটা মন্ত্রী আছেন। এই জন্য বিভিন্নভাবে নেতৃবৃন্দ সম্পর্কে, জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে নানা বাজে কথা বলা থেকে শুরু করে নানাভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু আমরা বাংলাদেশে দেখছি গত এই 15 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একজন মন্ত্রীর হাতে থাকে যিনি আসলে কোনো পররাষ্ট্রমন্ত্রীর কাজ করেন না, যার কাজ হচ্ছে অন্যান্য দেশের হুকুম তামিল করা। এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতকে উনি বলে এসেছেন এই সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে, কারণ এটা ভারতেরই স্বার্থ। আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর তো কোনো কাজ নেই, কারণ তার দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে দিল্লি আছে, আমরা আছি। আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লিরও আমেরিকাকে দরকার। দিল্লি আছে, আমরা আছি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। এইরকম একটা পররাষ্ট্রনীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যেই রাষ্ট্র রক্ত দিয়ে পত্তন করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে, আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা, এইটা বাংলাদেশের বর্তমান পরিণতি। 54 বছরে এসে রাজনৈতিক দিক থেকে, সার্বভৌমত্বের দিক থেকে আমরা একটা দাসত্বের কবলে পড়েছি। বাংলাদেশের মানুষকে আজকে মৌলানা ভাসানী যেভাবে এই দেশের মানুষের আত্মমর্যাদা, এই দেশের মানুষের অধিকার, এই দেশের সকল প্রাণের অধিকার এবং হক নিয়ে, মর্যাদা নিয়ে কথা বলেছেন, সেই জায়গা থেকে আমাদের নতুন করে আবার আলোড়িত হতে হবে। বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। মনে রাখবেন, এরা প্রথমে বাংলাদেশকে বিভাজিত করেছে, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে যে রাজনৈতিক ব্যবস্থা এই দেশের জনগণকে বিভক্ত করে। রাষ্ট্র জনগণের ঐক্যের একটা প্রতিষ্ঠান না হয়ে রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এরা রাষ্ট্রটাকে ব্যবহার করছে জনগণকে দমন করার জন্য। ফলে এই রাষ্ট্র আর এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা রাখে না। এই রাষ্ট্র মুষ্টিমেয় রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে একটা সরকার আছে যারা এস আলমের সরকার, যারা বেনজিরের সরকার। এক এস আলম 7টা ব্যাংক দখল করেছে, তারপরে সেই দিন ন্যাশনাল ব্যাংকও তাদের দখলে দেওয়া হয়েছে। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা একটা কোম্পানির পকেট ঢোকানো হচ্ছে। ওই যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন।
এইটা একটা উদাহরণ মাত্র। তার মানে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে তারা এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। কাজেই কতিপয় ব্যবসায়ী আর কতিপয় সরকারি কর্মকর্তা তাদের পকেটে হাজার লক্ষ কোটি টাকা ঢোকানোর সরকারে পরিণত হয়েছে এবং সেইটা টিকিয়ে রাখার জন্য সমস্ত রাষ্ট্রশক্তিকে তারা জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে, গুম খুন অত্যাচার করছে, মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। অন্যদিকে বিভাজন সৃষ্টি করার জন্য নানাভাবে সাংস্কৃতিক দিক থেকে, মানুষের পরিচয়ের দিক থেকে, সব দিক থেকে তারা আজকে উঠে পড়ে লেগেছে। এই জায়গাটাই হচ্ছে কাজ। এই বিভাজন যখন তৈরি করা সম্ভব হয় তখন একটা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা তা পুরোপুরি কেড়ে নেওয়া সম্ভব হয়। দুনিয়ার ইতিহাসের দিকে তাকান। ফলে আজকে বাংলাদেশের মানুষের অস্তিত্বের লড়াই হচ্ছে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেই গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবে। রাজনৈতিক পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি বিরোধ থাকবে, কিন্তু এই বিরোধ সত্ত্বেও একটা গণতান্ত্রিক ব্যবস্থা যা সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করা আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার 1 নম্বর শর্ত, পূর্ব শর্ত হয়ে দাঁড়িয়েছে। এবং এইটাই আমাদের দেশে সমস্ত নদীর আমাদের ন্যায্য হিস্সা বলেন, পুরো প্রকৃতি রক্ষা করার জন্য কেবল দেশের ভেতরে নয়, পুরো আঞ্চলিকভাবে আজকে নতুন দিশা পুরো অঞ্চলে, সারা পৃথিবীতে হাজির করার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে প্রায় 50 বছর আগে মৌলানা ভাসানী এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এই বিজ্ঞান মানুষের সামনে রাজনৈতিক সংগ্রামের মধ্যে তুলে ধরেছিলেন যে মানুষ একা একা বাঁচে না, এই প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারবে না। মানুষের সভ্যতা, তার অস্তিত্ব টিকে থাকা প্রকৃতির উপর নির্ভরশীল এবং নদী তার বেঁচে থাকা সেটার একটা নিজস্ব গতি আছে, তার একটা ধরন আছে। নদীর পানির ব্যবহার কিভাবে হবে সেটা নদীর বেঁচে থাকার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। আর নদীর পানি কেবল মানুষেরই ব্যবহারের অধিকার নয়, সাপ, ব্যাঙ, পশু পক্ষী সকলেরই এই নদীর পানির ব্যবহারের অধিকার আছে, হক আছে। মৌলানা ভাসানী সকল প্রাণের যে বেঁচে থাকার যে হক, সেই প্রশ্নটা এনে রাষ্ট্রের কর্তব্য কি, রাষ্ট্রের কর্তব্য যে সকল প্রাণের হক আদায় করা, সেই অনুযায়ী নীতি প্রণয়ন করা, সেই জায়গাটা তুলে ধরেছিল। প্রাণ প্রকৃতি রক্ষার এই রকম দৃষ্টিভঙ্গি, এই নীতিগত অবস্থান এবং তার ভিত্তিতে রাষ্ট্রীয় নীতি প্রণয়নের যে দাবি, তাকে রাজনৈতিক সংগ্রামে পরিণত করা, সেটা আজকে থেকে এখন হয়তো সারা দুনিয়ায় অনেক জায়গায় উচ্চারিত হচ্ছে, কিন্তু 50 বছর আগে এই উপলব্ধি বাংলাদেশে এই মাটি মানুষ থেকে গড়ে ওঠা একজন নেতা মৌলানা ভাসানী, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে দূরদর্শিতা, সেটা আজকেও আমাদেরকে রীতিমতো আশ্চর্য করে। কিন্তু আমরা আশ্চর্য হওয়ার চাইতেও যেটা সবচেয়ে বেশি আমাদের অনুপ্রাণিত করে, যে এই বাংলাদেশে, এই বাংলাদেশ কিভাবে টিকে থাকবে, তার দৃষ্টিভঙ্গি, তার দিশা মৌলানা ভাসানী তার জীবনের সংগ্রামের নানা পর্যায়ে হাজির করেছেন। একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে শারীরিকভাবে যিনি যখন চলার সক্ষমতা রাখেন না, তখনও তিনি এই যে ভয়ঙ্কর একটা কাণ্ড হতে যাচ্ছে, গঙ্গায় বাঁধ দেওয়া হচ্ছে, পদ্মার পানি আটকে দেওয়া হচ্ছে, এবং এটা যে আসলে
কেবল বাংলাদেশের মানুষকে পানি থেকে বঞ্চিত করবে না, এই নদীটাকে মেরে ফেলবে এবং এর প্রভাবে এমনকি নদীর ওই অববাহিকায় যারা আছেন, যারা এখন অন্য দেশে ইতিহাসের পরিক্রমায় অন্য দেশের অধিবাসী হয়েছেন, তারাও যে দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, সমস্ত প্রাণ যে ক্ষতিগ্রস্ত হবে, সেই প্রশ্নটা তিনি তুলেছিলেন। আমরা দেখেছি এই যে ফরাক্কায় বাঁধের প্রশ্ন 1927 সালে স্যার উইলিয়াম উইলকক্স, ব্রিটিশ সরকারের একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার, যিনি মিশরে নীল নদেও কাজ করেছিলেন, তিনি প্রথম গঙ্গায় বাঁধ দেওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু তখন গঙ্গায় বাঁধ দেওয়ার ক্ষেত্রে বাংলার যারা ইঞ্জিনিয়ার প্রকৌশলী ছিলেন তারা খুব বিরোধিতা করেছেন। পরবর্তীকালে এসসি মজুমদার, যিনি এই ফরাক্কা বাঁধের প্রধান প্রকৌশলী হিসেবে, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত হয়েছেন, তিনি এই বিরোধিতার নেতৃত্ব দিয়েছেন। গঙ্গায় বাঁধ দিলে এই গঙ্গা নদী কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমনকি তার সাথে গঙ্গা নদী নিয়ে যে ধর্মীয় মিথ আছে সেটাও প্রসঙ্গটা এসেছিল। কিন্তু যখন 47 সালে এই ভারতবর্ষ দুই ভাগ হয়ে গেল, ভারত এবং পাকিস্তান, 48 সালে যখন আবার এই ফরাক্কায় বাঁধ দেওয়ার ব্যাপারে ভারত সরকার উদ্যোগ নিল, তখন এসসি মজুমদারকেই প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োজিত করা হয়েছিল এবং সেই ফরাক্কা বাঁধের প্রকল্পটি এগিয়েছে। যদিও শেষ পর্যন্ত এই ফরাক্কা বাঁধের উদ্বোধন হয়েছে যখন 71 সাল পার হয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র হয়ে গেছে। তারপর রাজনৈতিক পুরো বিভাজন, দেশভাগ এবং ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রে রাষ্ট্রে কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে প্রভাবিত করে, সার্বভৌমত্ব এবং বাংলাদেশে এই যে 54টি নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়া, এ দুই কোনো বিচ্ছিন্ন এখন আর ব্যাপার নয়। কাজেই আমাদের গতিমুখ স্পষ্ট। গণতান্ত্রিক ব্যবস্থার লড়াই মানে আমাদের নিজেদের নাগরিক অধিকার লড়াই, আমাদের দেশের সার্বভৌমত্বের লড়াই, আমাদের এই অঞ্চল সারা পৃথিবীর প্রাণ প্রকৃতি রক্ষার লড়াই। সেই লড়াই আপনারা করবেন, সেই আশাবাদ রেখে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।